মুসলমানরা সেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে ইতিহাস ঐতিহ্যের একটা বিশাল বলা যায় যে আকর ছিলেন মুসলিম শাসনটা। ভারতের ইতিহাসে মুসলিম শাসনটা একটি অত্যুজ্জ্বল শাসনকাল ছিল এবং এই সময় যারা করেছেন তারা জনকল্যাণেই ভূমিকা রেখেছেন। তারা ভারতের মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং সেই মানুষগুলো কোন ধর্মের সেটা তারা দেখেন নাই। দেখলেই 500 বছরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হতো ভারত। ভারত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয় নাই। সেখানে অমুসলিমরা আছেন, বিভিন্ন ধর্মের মানুষরা আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, শিখরা আছেন, বৌদ্ধরা আছেন, অনেক ধর্মের লোকই সেখানে আছেন। এটি মুসলমানদের এবং ইসলামের সৌন্দর্য। এটা জনকল্যাণে ভূমিকা রাখা এটা আমাদের ইবাদত। মুসলিম শাসকরা সবসময় এটাকে ইবাদত মনে করেছেন, এই জন্য এই ভূমিকাটি পালন করেছেন। আজকে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যের দিকে তাকালে দেখা যাবে যে ভারত পৃথিবীর বুকে একটি মর্যাদা সম্পন্ন জাতি গোষ্ঠীর অন্যতম, যেহেতু দীর্ঘ 500 বছর মুসলমানরা সেখানে দায়িত্ব পালন করেছেন গিয়ে। এবং এরপরে আমরা জানি যে 47-এ এসে ব্রিটিশরা যখন বিদায় নিল তখন এই ভারতকে দুটো দেশে পরিণত করা হলো, ভারত এবং পাকিস্তান। পরে আমরা এসে 71-এ এসে সেটা আরেকটা দেশ পেলাম, পাকিস্তানের পূর্ব অংশ বাংলাদেশ হলো গিয়ে। ভারতের এই সময়কার যারা রাজনীতি করছেন, যারা দায়িত্ব পালন করছেন, সরকারে যারা আছেন, তারা অনেকগুলো মৌলিক ক্ষেত্রেই পরিবর্তনের দিকে চাচ্ছেন। আমরা যারা নিয়মিত বা আপনারা যারা, আমরা সবাই নিয়মিত যারা পত্রপত্রিকাগুলো পড়ি, বিভিন্ন আর্টিকেলগুলো পড়ি, তারা দেখবেন যে অনেকগুলো বিষয় তারা নতুন করে ভূমিকা রাখছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা বিশেষ মর্যাদা ছিল ভারতের কাশ্মীরের ব্যাপারে। সেই মর্যাদা তারা, যেটা স্বাধীনতার সময় যে মর্যাদা দিয়েছিলেন কাশ্মীরকে, সেই মর্যাদা প্রত্যাহার করেছেন। এটি একটি বিরাট বড় সিদ্ধান্ত, যেহেতু এখানে শতকরা প্রায় 80 জনের মতো মুসলিম কাশ্মীরে। সেইটার এখন ডেমোগ্রাফি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক ভারতের বিভিন্ন অংশের মানুষরা, বিশেষ করে অর্থবৃত্তের অধিকারী ব্রাহ্মণরা সেখানে গিয়ে জায়গা কিনছেন, ব্যবসা করছেন, ধীরে ধীরে তাদের করতলগত হচ্ছে গিয়ে। এবং এই ক্ষেত্রে মনে হচ্ছে যে বিশেষ একটি দেশ দুনিয়ার এখন যারা বলা যাচ্ছে মানবতা বিরোধী এবং ফ্যাসিজম, জনসংখ্যাকে যে আইনি প্রক্রিয়া, কথিত আইনি প্রক্রিয়া তারা সেখানে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা দীর্ঘমেয়াদী একটি প্রভাব ভারতের রাজনীতিতে, অর্থনীতিতে, ধর্মীয় সব দিকেই প্রভাব ফেলছে গিয়ে। এর পাশাপাশি মুসলিম ঐতিহ্য এবং মুসলিম বিভিন্ন ধরনের যে স্থাপনাগুলো আছে, বাবরি মসজিদ থেকে আরম্ভ করে একটার পর একটা এগুলো হচ্ছে। এবং এই সামগ্রিক এই পরিবর্তনের ক্ষেত্রে ভারত ভিতর থেকেই চেঞ্জ হয়ে আসছে। ভারতের সংবিধান বড় বড় চিন্তাবিদ, বিশ্লেষক যারা আছেন এখন পৃথিবীতে, তারা আশঙ্কা করছেন যে যে প্রক্রিয়ার দিকে ভারতের শাসক গোষ্ঠী যাচ্ছেন, যে সমস্ত নীতি, যে সমস্ত পলিসি তারা নিচ্ছেন, সম্ভবত সামনে একটি বড় ধরনের গণহত্যার শিকার হতে যাচ্ছেন ভারতের মুসলিমরা। এটা বাংলাদেশের মানুষের না, দুনিয়ার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তির আমাদের আসল পরিচয়। এই পরিচয়ের ভিত্তিতে আমরা পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে চাই। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদার মানসিকতার প্রমাণ তিনি রেখেছেন, যেটি পরবর্তীতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ে যারা আছেন, তারা এটি বলেছেন যে আমরা মাইনরিটি আর মেজরিটির ভিত্তিতে না, বরং আমরা এখানকার নাগরিকত্বের ভিত্তিতে আমরা মানুষকে সম্মান এবং মর্যাদা দেব। ভারতে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে আমরা কোনোদিন কথা বলি নাই। তো ভারত বাংলাদেশে কিছু একটা ঘটলে সেটা আসলে ফেসিবাদ বিদায় নিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যখন মোটেই কন্ট্রোলে আসে নাই, একটানা প্রায় 15-20 দিন আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই এই দায়িত্বটি পালন করেছেন। এটা ইতিহাসের একটা বড় নজির। এইটাকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক কথাবার্তা বলেছেন, অনেক তাদের প্রপাগান্ডা মেশিন বলা যায় যে ফুল স্ট্রেংথ স্টেমিনা নিয়ে তারা নেমেছিলেন। সুবিধা করতে পারেন নাই, কারণ ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা আসছেন, বিভিন্ন মিডিয়া আসছেন, এসে দেখেছেন যে না, এদেশের একটা বিবৃতি দিয়েছেন এবং ভারত এটা নিয়ে খুব রিয়াকশন শো করেছে, ওনারা দেখেছেন তারা। তো এটা অবশ্যই এদেশের মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব। দায়িত্বে যারা থাকবেন রাষ্ট্রে, তাদের ভাবনা আমাদের পররাষ্ট্রনীতি হোক,
আমাদের সরকারের নীতি পদ্ধতি হোক, আমাদের জনগণের চিন্তা চেতনা হোক, সবগুলো সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে হবে। কোনো নতজানু মাথা নত করে এই জাতি চলবে না। যা করার এটা গত 15.5 বছর ফেসিস্ট সরকার করেছেন। বাংলাদেশ তার অস্তিত্ব, তার পরিচয়, তার আত্মমর্যাদাকে ভুলুন্ঠিত করা হয়েছে। সহ আমরা সবাই আত্মমর্যাদা এবং আত্মসম্মান বোধ নিয়ে আমরা দাঁড়াতে চাই কি, এবং আমরা এইভাবে আমাদের পররাষ্ট্রনীতিকে, আমাদের অর্থনীতিকে, আমাদের সামগ্রিক নীতি পদ্ধতিকে আমরা এইভাবে সাজাতে চাই। আমি আহ্বান জানাবো আমাদের সরকারকে এবং রাজনৈতিকভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে এই ভূমিকাটি পালন করতে হবে। আগামীর বাংলাদেশ যাতে সবার জন্য একটি সম্মান এবং মর্যাদার আসনে আমরা নিয়ে আসতে পারি, মানুষকে সম্মান করা, প্রতিবেশীকে সম্মান করা, পরস্পর, নাহলে আমাদের মধ্যে যতই বিভাজন আসবে, দ্বিধা বিভক্তি আসবে, ততই আমাদের শত্রুরা এই সুবিধাটা গ্রহণ করবে। আমরা যাতে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সরকারে যারা আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, অংশীজন যারা আছেন, আমরা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা আমাদের শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে আমরা শক্তিশালী হব না, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সামাজিক দিক থেকে এজ এ হোল এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পৃথিবীর ইতিহাসে আমাদের চেয়ে আরো ছোট সামরিক বিকাশের জন্য সেই জাতির প্রতিটি মানুষকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখার মধ্যেই কল্যাণ। তাদেরকে সারপোকার সাথে তুলনা করলে, তাদেরকে পিষিয়ে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা তো অনেকে বলেন সেই সমস্ত দেশের, এগুলা কোনো সম্মানজনক ভাষা না। এই সমস্ত কথাবার্তা যখন রাজনৈতিক সম্মিলিত শক্তি তাদের আউটপুট ভারতকে নয় শুধু এই উপমহাদেশকেই সমৃদ্ধ করবে আমরা মনে করি। এই জন্য এমন কোনো কাজ করা ঠিক না, এমন কোনো ভূমিকা পালন করা ঠিক না যেটি এই জনগোষ্ঠীকে ক্ষুব্ধ করে।